সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। অশান্ত আরব বিশ্ব আজকে আলোচনার শিরোনাম রেখেছে এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ স্টুডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন মাইনুল আলম, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বিজনেস পোস্ট। তিনি যুক্ত হয়েছেন স্টুডিওতে। আরও যুক্ত হয়েছেন আমার সাথে অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনিও যুক্ত হয়েছেন। এবং সেই সাথে জুমে যুক্ত হয়েছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। খুবই প্রাসঙ্গিক একটি বিষয় এবং আমি অবশ্যই আমার সাথে যারা বিশ্লেষক রয়েছেন তাদের কাছেই শুরুতে আলোচনায় চলে যেতে চাই। আমি শুরুতে যুক্ত করতে চাই অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছে। প্রথম প্রশ্নটি সেটি আমরা জানি যে আরব বিশ্ব ক্রমাগত অশান্ত হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন একটি দৈনিক যে খবরগুলো আছে তার মধ্যে প্রধান শিরোনাম হচ্ছে। সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের এই আন্তর্জাতিক যুদ্ধ, বড় বড় যুদ্ধগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশের ওপরও প্রভাব ফেলে এবং সেই প্রভাবটা কেমনভাবে ফেলে, কিভাবে ফেলে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছ থেকে আমরা একটু আলোচনা করতে চাই, শুনতে চাই। শুরুতেই যে বিষয়টি এসেছে সেটি আমরা দেখেছি গত শনিবার রাতে তেহরান ইসরায়েলের দিকে ৩০০টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এমনটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে। আমরা সেই পরিসংখ্যানটি পাচ্ছি। শুরুতেই যদি আমরা কি জানতে পারি কিনা, আমরা কি ধারণা করতে পারি কিনা বা আশঙ্কা করতে পারি কিনা যে আমরা আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি কিনা? ডক্টর ইমতিয়াজ আহমেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই স্যার আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় না, এ সময় মনে হয় না যে আমরা বড় যুদ্ধের মধ্যে যাচ্ছি। এর কতগুলো কারণ আছে। একটা হলো যেই ৩৩০ যেখানে ড্রোন জড়িত ছিল, তারপরে ক্রুজ মিসাইল এবং ব্যালাস্টিক মিসাইলসের মধ্যে আবার বমলেটস ছিল। যেই টেকনোলজি দিয়ে আক্রমণ করেছে সেটা এক অর্থে কোরিওগ্রাফ ছিল, কোনো সন্দেহ নেই। কারণ অনেক আগেই জানিয়েছে, অনেকেই বলছে ৫ ঘন্টার মতন সময় পেয়েছে এবং সেখানে প্রস্তুতি শুধু যে ইসরায়েল নিয়েছে তা না, সেখানে আমেরিকা, যুক্তরাজ্য, এমনকি বলা হয় ফ্রান্সেরও হাত ছিল এবং জর্ডানেরও একটা হাত ছিল। যাই হোক, বড় আকারেই তারা প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নেওয়ার পরেও দেখা গেল বেশ কতগুলো, এখন বলা হচ্ছে যে অলমোস্ট ৩টা বা ৪টাও হতে পারে মিলিটারি টার্গেট সেই বোমগুলো পড়েছে। অন্য কথায় প্রযুক্তির একটা এফিসিয়েন্সি ইরান দেখাতে পেরেছে এবং এই দেখার মাধ্যমে যেটা এই প্রথমবারই একটা ডেটারেন্স তৈরি করতে পেরেছে ইসরায়েল, যে ইসরায়েল খুব সহজে বলে দিতে পারছে তার এই টেকনোলজির এফিসিয়েন্সির মাধ্যমে যে আমি তোমার সেই আয়রন ডোম আমি ভিতরে যেতে পারি। এবং শুধু তাই না, যেখানে আমেরিকার মতন একটা রাষ্ট্র সে যখন সাপোর্ট দিচ্ছে সেটাকে ভেদ করেও আমি যেতে পারি। এখন কথা হচ্ছে যে ইসরায়েল পাল্টা জবাব দিবে কিনা। সেই জায়গায় আমার মনে হয় ডেটারেন্স তৈরি হয়েছে, কারণ পাল্টা জবাব দিলে ইরান, মনে রাখতে হবে যে এখানে সুপারসনিক পর্যন্ত ব্যবহার করেছে, কিন্তু হাইপারসনিক মিসাইলসও আছে ইসরায়েলের, সেটা কিন্তু ব্যবহার করেনি। অন্য কথায় যেভাবে আমেরিকা এবং বেশ কতগুলো ইউরোপ দেশ বলছে শান্ত হতে ইসরায়েলকে, আমার মনে হয় সেটাই রাখবে। কারণ যদি পাল্টা আক্রমণ হয় সেটার ভয়াবহতা আরো বড় হবে। তো আপাতত সেদিকে যাচ্ছে না, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যেহেতু নির্বাচনের একটা বিষয় আছে, আমেরিকার নির্বাচন, জো বাইডেন স্বাভাবিকভাবে দেখতে চাইবে ডোনাল্ড ট্রাম্প কোন দিকে কিভাবে কথা বলে ইত্যাদি। সেখানেও দেখা যাচ্ছে যে এক ধরনের রেস্ট্রেইন আছে, কারণ অলরেডি আমরা জানি এই গাজা জেনোসাইডের জন্য প্রচুর হাজার হাজার লোক আমেরিকায়, এমনকি ইহুদিরাও প্রোটেস্ট করছে এবং ইউরোপীয় প্রোটেস্ট করছে। সব মিলে এরকম একটা কাঠামোর মধ্যে আমি আপাতত বড় যুদ্ধ দেখছি না। অবশ্যই স্যার, আমি নিশ্চয়ই ফিরবো আবারও। আপনি একটু যদি কষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকেন, আমি একটু স্টুডিওতে আসতে চাই। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আপনি ডক্টর ইমতিয়াজ আহমেদের কথাও শুনছিলেন এবং আপনি নিশ্চয়ই এর সাথে আপনার মন্তব্যও জুড়ে দিতে চাইবেন এবং সেই সাথে যদি একটু জানতে চাই আপনার কাছে ইরানের অর্জনটা কি,
মানে এক বাক্যে যদি বলতে যাই যে কে জিতলো, ইরান নাকি ইসরায়েল, নাকি যে যুদ্ধ আশঙ্কা গোটা বিশ্ববাসী এখন করছে যে এরকম একটা যুদ্ধ লাগতে পারে, যদিও স্যার বললেন যে না এখনো আমরা এরকম কোনো আশঙ্কা করতে পারি না, আপনার মতামতটা যদি একটু জানি। ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে ডক্টর ইমতিয়াজ যেটা বললেন অনেকটাই আমি ওনার সাথে সহমত। কারণ প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ইরানের পজিশনটা। অ্যান্ড এখানে ইরান নিজেকে একটা মানে ধরেন আমরা যদি মধ্যপ্রাচ্য বা ওয়েস্ট এশিয়ার রাজনীতিটাও দেখি, আমরা বহুদিন থেকে যেটা লক্ষ্য করছিলাম সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে টানাপোড়েন, এবং ইসরায়েলের সাথে এই অঞ্চলে ইসরায়েলকে যে চ্যালেঞ্জ করছিল সেটা এক তো বড়োভাবে আসছিল ইরান, আরেকটা আসছিল ধরেন ইরানি, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো শক্তিকেই চ্যালেঞ্জ করছিল। এবং তার চাইতে যে বড় জায়গাটাতে এখানে হচ্ছে যে ইরান নিজেকে শুধু যে প্রতিষ্ঠিত করলো যে সে একটা ডেটারেন্ট পাওয়ার হিসাবে এমার্জ করেছে, সেটা শুধু না, সে একটা বার্তাও দিয়ে দিয়েছে যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ধরনের এবং পুরো সম্পূর্ণ পশ্চিমা বিশ্ব সেটা সাপোর্ট থাকা সত্ত্বেও যে ইরান সেটাকে ধরেন পেনিট্রেট করে ফেলতে পারলো, দ্যাট ইজ আ বিগ অ্যাচিভমেন্ট হ্যাঁ ইরানের জন্য। এবং অন্য দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে ইসরায়েলও কিন্তু সেটাকে কন্টেইন করতে পেরেছে। হ্যাঁ, সো সেই জায়গাটা দিয়ে আসলে যুদ্ধে না মানে একটা সার্বিক অর্থে আমি মনে করি না যে কোনো যুদ্ধে কখনো কেউ সম্পূর্ণভাবে জয়ী হয় বা কেউ হেরে যায়। আমরা যদি লার্জার পিকচার দেখি মানে আমাদের কাছে মানে প্রত্যেকটা ওয়ারই ইজ আ মানে ওয়ার উইচ ইজ অ্যান আননেসেসারি ওয়ার আমরা বলতে পারি, যেখানে সাধারণ মানুষরাই এটা ভুক্তভোগী হয়। সো এখানে ধরেন ইসরায়েলের একটা জায়গা আছে যে এখানে তাদের কোনো সিভিলিয়ান পপুলেশনে ক্যাজুয়ালিটি হয়নি, এই জায়গাগুলো তারা ধরছে। সো এখানে আমার যেটা মনে হয় কি ইট ওয়াজ মোর লাইক আ মাসল ফ্লেক্সিং, যে ইরান এবং অ্যাট দ্য সেম টাইম এখানে ধরেন এখানে যেটা মানে অনেকটা আমি বলবো যে উস্কেই দেওয়া হলো ইরানকে, যেটা ইসরায়েল করলো। এবং সেই জায়গাগুলোকে যদি আমরা দেখি এখানে কেউ জিতেনি কেউ হারেনি, বাট আমার মনে হয় যে মানে এটা যদি আপনি আমাকে বলেন কে হেরে গেল, সেটা আমার মনে হয় যে ধরেন বিশ্ব মানবতা যেটাকে আমরা বলি না, তারই এক ধরনের পরাজয় হচ্ছে। কারণ আমরা এখানে সাধারণ মানুষরাই হেরে যাচ্ছে, আমরাই বারবার এগুলোর আমরা এখনো ইউক্রেন যুদ্ধ দেখছি, সেটার আমরা এখনো মানে ধরেন ভুগছি সেটা নিয়ে। এবং অনেকটা দেখেন এটার মাধ্যমে না ইসরায়েল কিন্তু খুব ক্লেভারলি আই উড সে যে তারা কিন্তু গাজার থেকে দৃষ্টিটা সরাতে এক ধরনের তারা সক্ষম হচ্ছে এবং অ্যাটেনশনটা চলে যাচ্ছে কোথায়, ইরানের ওপরে, সেরকম একটা জায়গা। এবং কিছুটা হয়তো সে নিজেকে পোর্ট্রে করতে চাচ্ছে যে তার উপরে একটা হয়েছে। সো সেই জন্য বললাম যে জিনিসটা কিন্তু খুবই কমপ্লেক্স, এক ধরনের সমর্থন বা সহানুভূতি আমার মনে হয় না যে ইসরায়েলের প্রতি, আমি জানি না এখন পশ্চিমা বিশ্ব ছাড়া আর কার সহানুভূতি থাকবে, বিকজ গিভেন দ্য ফ্যাক্ট যে গাজাতে যে ধরনের জেনোসাইডটা হয়েছে। এবং আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে দেখেন, ক্যানাডার ভেতরে, ইউরোপিয়ান স্টেটসগুলোর মধ্যে, ওখানে সাধারণ জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে এই জেনোসাইডের বিরুদ্ধে কথা বলছে। সো যেটা ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে নেক্সট ইয়ার ইজ দ্য ইলেকশন ইয়ার না মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং অলরেডি বাইডেনের কিন্তু আমরা যদি দেখি তার পপুলারিটি ভীষণ কমে আসছে। সো এই সময় সে চাইবে না যে এরকম, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র ক্লিয়ারও করে দিয়েছে যে তারা যেটা বলছে আমরা আয়রন ক্ল্যাড নিরাপত্তা দেব ইসরায়েলকে, কিন্তু তারা যুক্ত হবে না তাদের সাথে। তো এই আয়রনক্ল্যাড নিরাপত্তা দিবে, যুক্ত হবে না মানে, এবং এই সময়টাতে ঠিক খুব একটা আনপপুলার একটা জায়গায় তারা ডেমোক্রেটসরা যেতে চাইবে না। তো আমার মনে হয় না যে যেটা আমরা আশঙ্কা করছি, এবং আই হোপফুলি উই আর কারেক্ট, যে একটা বড় যুদ্ধর দিকে বা অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে কিনা,
বাট একটা বৈশ্বিক ব্যাপার তো তৈরি হয়ে গেছে পুরো জিনিসটা। আমি যদি ডক্টর আমিনা মোহসিন স্যারের কথা নিয়ে একটু বলতে চাই, তিনি বলছিলেন যে জো বাইডেন ঠিক এই মুহূর্তে ট্রাম্প কি ধরনের কথা বলে, কি ধরনের প্রতিক্রিয়া দেখায়, তার উপর এক ধরনের মানে নির্ভর করে আছে যে সেও সেই হিসাবে তার গতিপথটা নির্ধারণ করবে। মানে কোনোভাবে কি আসলে কোনো মার্কিনের মুখে মানে ইসরায়েলের বিপক্ষে শোনা আমরা ধারণা করতে পারি, আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি? না, সেটা আমরা আশা করতে পারি না। এবং ট্রাম্পের ইসরায়েলের প্রতি যে সমর্থন আমরা সেটা লাস্ট ইয়েতে দেখেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও লক্ষ্য করেছি যে ট্রাম্পের সময় কিন্তু তারা সৈন্য প্রত্যাহার করা, মানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এবং ট্রাম্প বারবার এই জিনিসটাকেই তার ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে যে আমেরিকান সোলজার্সরা মারা যাচ্ছে কি না, বা অর্থনীতির ব্যাপারটা। ধরেন এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এটার মধ্যে, আগেইন আমি মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি জড়িয়ে যাবে, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে ওরা যেতে চাইবে না যেখানে আবার একটা ইনফ্লেশন আসুক। এবং আপনি দেখেন যদি পশ্চিমা বিশ্বের আপনি প্রত্যেকটা রাষ্ট্রের মানে ঋষি সোনাকেরও যদি আমরা স্টেটমেন্টগুলো লক্ষ্য করি, সেখানেও কিন্তু তারা ইসরায়েলকে শান্ত থাকার কথা বলছে। তো এই শান্ত থাকার কথাটা কেন বলছে? কারণ ওরা এই জিনিসটা ভালো করে বুঝতে, মানে ইরান কিন্তু মানে ইজ আ পাওয়ার যেটার সাথে তাদেরকে মানে কন্টেন্ট করতে হবে, এমন না যে, এবং এখানে তো অনেকগুলো আছে না, এখানে ধরেন অন্যান্য ফোর্সেসগুলোও আছে। তো সব কিছুকে মাথায় রেখেই কিন্তু ইকুয়েশনগুলো যাচ্ছে। অবশ্যই আমরা ফিরবো ডক্টর আমিনা মোহসিন। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর এসে প্রথম প্রশ্নটি অবশ্যই মাইনুল ভাই আপনাকে করব। একটা বিরতি নিব নিশ্চয়ই ডিবেট টুনাইটে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট, সোনিয়া হক আপনাদের সাথে আছে। অশান্ত আরব বিশ্ব কোন পথে, মধ্যপ্রাচ্যের রাজনীতি, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম। আমি আলোচনায় ফিরতে চাই। এই অংশে মাইনুল আলম আপনাকে শুরুতেই যুক্ত করতে চাই। আমরা এর আগের আলোচনাগুলো শুনেছি, ডক্টর ইমতিয়াজ আহমেদ তার মন্তব্য দিয়েছেন, অধ্যাপক ডক্টর আমিনা মোহসিন তার মন্তব্য দিয়েছেন। আপনার কাছ থেকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে জানতে চাই, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন খবর পাচ্ছি, এবং এই খবরগুলো আসলে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ইরানকে সফলতার দিকে ঠেলে দিচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে না এবারই ইসরায়েলের পরাজয় নিশ্চিত, এমনটা। মানে এখানে আসলে আশা ভরসারও একটা ব্যাপার চলে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি ধরনের ভূমিকা পালন করছে ঠিক এই মুহূর্তে যদি শুনতে চাই মাইনুল আলম। না, আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা যদি বলেন তাহলে তো পুরো বিশ্বব্যাপী গণমাধ্যম প্রভাব সৃষ্টি করে কারা? খবরাখবর পশ্চিমা গণমাধ্যম, আমেরিকান, ব্রিটিশ, ফ্রেঞ্চ বার্তা সংস্থাগুলো, কিংবা ব্রিটিশ টেলিভিশন, বিবিসি, সিএনএন, আল জাজিরা, এরা করছে। এর বাইরে বাইরে কিছু দেশের কিছু কিছু সংস্থা আছে, টিভি আছে, ওরা করছে। গণমাধ্যমের খবরটা আপনি কীভাবে দেবেন? আমেরিকান যদি সিএনএন দেখেন, এটা আমেরিকান দৃষ্টিভঙ্গি এখানে প্রাধান্য পাবে। আর ইরানের খবর যদি ইরনা নিউজ এজেন্সির কথা যদি দেখেন, ওখানে যদি খোঁজেন তাহলে ওদের দৃষ্টিভঙ্গি আসবে। ব্যাপারটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গিটা গণমাধ্যমের আছে। অ্যাকচুয়াল খবর, প্রকৃত খবর আমরা জানবো কীভাবে? প্রকৃত খবর তো জানার মতো নিরপেক্ষ এরকম প্রতিষ্ঠান নেই। এক একটা দেশের এক একটা স্পন্সর্ড আর এমবেডেড জার্নালিজম আমরা যেটা বলি, এটা হয়েছে যুদ্ধক্ষেত্রে। এটা খুব বেশি যুদ্ধক্ষেত্রে অর্ধ সত্য কিংবা পুরোপুরি সত্য নয় এমন তথ্যকে যেভাবে বরাত দিয়ে বলা হয়, কারণ ব্যক্তি কিংবা কোনো কমান্ডারের বরাত দিয়ে, স্পোক্স পার্সনের বরাত দিয়ে বলা হয়, মানুষ মনে হয় সত্য। এটিকে যুদ্ধকে প্রভাবিত করে কোনোভাবে? এটা জনমতকে প্রভাবিত করে, যুদ্ধকে প্রভাবিত করে, যুদ্ধে যারা অংশ নেয় সৈন্যবাহিনী, সৈন্যদের মনোবল বাড়াতে সহায়তা করে। এটা একটা ট্যাকটিক্যাল, একটা কৌশলগত দিক। তা এখন এই সাম্প্রতিক ঘটনা আপনি যদি একটু বিশ্লেষণ করেন কেন হয়েছে। 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে যখন সিরিয়ার দামেস্কে ইরানি যে এমবেসি আর কনসুলেট যেখানে হামলা হলো এবং বেশ কয়েকজন জেনারেল সহ ব্যাপক ক্যাজুয়ালিটি হলো, তাই ভিয়েনা কনভেনশন কি বলে? ভিয়েনা কনভেনশন হচ্ছে এক দেশে আরেক দেশের যখন দূতাবাস থাকে, ওই প্রেমিসেস কিংবা ওই এমবেসি, ওই অঞ্চলটা, ওই ভবনটা ওই দেশেরই অংশ, যাদের দূতাবাস তাদেরই অংশ।
ফর ইরানের যে দূতাবাস সিরিয়াতে আছে, এটা ইরানেরই প্রপার্টি, এটা হলো সভরেন্টি, এটা হচ্ছে নিয়ম। এখানে হোস্ট কান্ট্রির ইমিউনিটি এনজয় করে, এবং এটা হোস্ট কান্ট্রির কোনো নিয়ন্ত্রণ কিংবা কোনো কিছু করণীয় নাই, ভূমিকা নাই, এটা করে স্বীকৃত রীতি, আন্তর্জাতিক রীতি। এখানে যখন ইউনিল্যাটারালি বিনা উস্কানিতে একতরফাভাবে যখন আক্রমণ করেছে, তখন ইরান বলেছে যে আমার স্বাধীনতা, আমার সভরেন্টি, আমার প্রতিষ্ঠানের উপর তুমি আঘাত করেছো, তাই এটা একটা জবাব আমি দেব, এবং বলেছে, এবং অন্তত বারবার বলেছে, নোটিশ দিয়ে বলেছে 72 ঘন্টা আগে যে আমি জবাব দেব। এবং এই যে প্রিপেয়ার্ড যে অ্যাটাক, প্রিপেয়ার্ড যে রিটেলিয়েশন, এটা হয়েছে তাদের পক্ষ থেকে ঘোষিত, এবং এটা ইসরায়েল জেনে গেছে, ইসরায়েলের মিত্র পশ্চিমারা জেনে গেছে। এই ঘোষিত যে আক্রমণ, এই আক্রমণটা হয়েছে ওইটার প্রেক্ষিতে। এটা যদি কারণ যদি দেখেন, মানে ইরানের এই আক্রমণে ইরানের কি আছে, ইরানের তার শক্তি সামর্থ্য প্রদর্শন করলো, লক্ষ লক্ষ মিলিয়ন অফ ট্রেন কিংবা তাদের লিবারেশন আর্মি কিংবা যাদের তাদের ফোর্স, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, তাদের অস্ত্র শস্ত্র, সব ধরনের সরঞ্জাম দিয়ে তারা এই কাজটা করেছে। পরে কি তারা সফল? অন্তত তারা যে অ্যাটাকগুলো করেছে, এগুলো ওরা যে সিদ্ধান্ত নিয়ে করেছে সেটা করেছে। ইসরায়েল প্রতিহত করেছে, কিন্তু অ্যাটাক তো করেছে। তাহলে কি ইসরায়েল আবার পাল্টা করবে? সেটা একটা এখন তাহলে পাল্টি চলতেই থাকবে। তখন ইসরায়েল এখন ভাবছে, ইসরায়েলের দুটো কারণ আছে, ডোমেস্টিক ইস্যু অ্যান্ড গ্লোবাল ইস্যু। ডোমেস্টিক ইস্যু, নেতানিয়াহুর জন্য একটা নেতিবাচক নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যে আক্রমণের পর সে কী করছে, ওয়ার ক্যাবিনেট, যুদ্ধকালীন একটা মন্ত্রিসভা দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, দফায় দফায় বৈঠক করছে। তার মিত্ররা আবার বলছে যে এখন যুদ্ধে কিংবা এ ধরনের পাল্টা কোনো ব্যবস্থা নেবে না। যুক্তরাজ্য, ফ্রান্স সহ আমেরিকা সহ সবাই বলেছে। তো এখন এই অবস্থায় ইরানকে কিভাবে তারা প্রতিহত করবে কিংবা পাল্টা করবে, করার মতো অবস্থা থাকুক বা না থাকুক, সেটা দেখাতে হবে। আপনি প্রশ্ন শ্রদ্ধেয় অধ্যাপক ইমতিয়াজ স্যার যেটা স্যারকে জিজ্ঞেস করেছেন, যুদ্ধ হবে কি না, যুদ্ধ এরকম কনভেনশনাল প্রথাগত একটা ব্যবস্থা কিংবা যুদ্ধ হবে কি হবে না সেটা দেখার বিষয়, সময় ব্যাপার, বা সেই পরিবেশ বর্তমান সময়ে আছে কি না। কিন্তু কিছু ঘটনা ঘটবে, কিছু পরিপ্রেক্ষিত তৈরি হবে, এবং কিছু পূর্বাপর প্রভাবিত করার মতো, বিশ্ব ব্যবস্থাকে নেড়ে দেওয়ার মতো, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে নেড়ে দেওয়ার মতো কিছু ইস্যু হবে। যুদ্ধ পরিস্থিতি থাকবে, হয়তো যুদ্ধ থাকবে না, আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, আরও কিছু হবে, কিংবা মাল্টিন্যাশনাল একটা মুভমেন্ট হবে, বহুজাতিক মুভমেন্ট হবে। কিন্তু সরাসরি যে যুদ্ধের কথা আমরা বলছি, তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা ইউক্রেন ওয়ার, মাইনুল ভাই, আমরা এই যুদ্ধটার কথাও যদি বলি, মানে কি গত কয়েকদিন আগেই যেটি আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা বিশাল যুদ্ধ, সারা বিশ্বের উপর তার প্রভাব পড়েছে। এর আগে আমরা ইরাক যুদ্ধের কথা শুনেছি, ইরাক যুদ্ধের সময় বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল বড় মানে একটা প্রভাব পড়েছিল। এরকম যদি আরো দু একটা বড় যুদ্ধ হতে থাকে, সেটি আসলে বিশ্বের অর্থনীতিকে কোন দিকে ঠেলে দেবে। আমি একটু মাইনুল ভাই আপনার কাছে ফিরে আসবো, আমি একটু স্যারকে আরেকটু যুক্ত করতে চাই। ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে আছেন। স্যার, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, এবং যে বিষয়টি বলছিলাম যে অর্থনীতির উপর এক ধরনের প্রভাব পড়ছে, বিরূপ প্রভাব পড়ছে, এবং পুরো বিশ্বই সেটি আসলে সাফার করছে, শেষ পর্যন্ত গিয়ে দেখতে পাচ্ছি আমরা। এ ধরনের নতুন কোনো যুদ্ধ আমরা চাই না, সেটি যদি বাড়তে বসে বা আবার যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কি ধরনের হুমকির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি? নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও আশঙ্কা আঁচ করতে পারছেন। এবং সেই সাথে আমরা সামরিক শক্তি নিয়ে কথা বলছিলাম, ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির কথা বলছিলাম। কাকে এগিয়ে রাখা যায়, মানে আপনার কি মনে হয় স্যার, আপনার বিশ্লেষণ কি বলছে? একটা জিনিস যেটা পশ্চিমা যারা খুবই মানে আমি মনে করি প্রচন্ড সমালোচনা করার মতন যারা ক্ষমতা রাখেন, এখানে আমি সিএনএন বা ভয়েস অফ আমেরিকার কথা বলছি না, যারা আমরা এই নতুন টেকনোলজির মাধ্যমে যাদের কথাবার্তা শুনি, বিভিন্ন ব্লগস ইত্যাদি, এবং তারা ইউক্রেনের ব্যাপারেও প্রথম থেকে যা বলছিল তাই হয়েছে। এবং এখানে বেশ কিছু রিটায়ার্ড আমেরিকার মিলিটারি এক্সপার্ট, মিলিটারি অফিসিয়ালসও আছেন। তাদের কথায় এটা স্পষ্ট যে ইরান ডেটারেন্স অ্যাচিভ করেছে, যেই ডেটারেন্সটা ছিল না আগে। বলতে গেলে আমেরিকা এবং ইসরায়েল
তার মতো ইচ্ছা মতন যখন মারতে চাইতো মারতো। আমরা ভালো করে জানি যে ইরানের জেনারেল কমান্ডারকেও মেরে ফেললো, সেই ব্যাপারটা আমাদের জানা আছে, এবং বিভিন্ন সময় অ্যাসাসিনেশনের মধ্যেই কিন্তু ইসরায়েল চালিয়ে যাচ্ছিল। সেটার আমি মনে করি যে একটা বড় ধরনের অবসানই আমি বলবো আপাতত, কারণ আগামীতে যদি করে সেরকম আক্রমণ, তাহলে ইরান স্পষ্টত এবার বলে দিয়েছে যে আমি ক্ষমতা রাখি তোমার সামরিক যেই আয়রন ডোম বলছো সেটাকে ভেদ করা। এবং মনে রাখতে হবে যে একটা মানুষও মারা যায়নি, যে যার জন্য পশ্চিমা দেশের পাবলিক ওপিনিয়নও কিন্তু বড় আকারেই কিন্তু মিক্সড একটা রিয়াকশন হয়েছে এই এই আক্রমণে। সবাই যে একেবারে ইসরায়েলের পক্ষে গেছে তা না, এই একজনও যে মারা গেল না, যেখানে 35,000 মানুষ প্যালেস্তিনিয়ান মারল ইসরায়েল এবং আমেরিকার সহায়তায়, সেখানে এতগুলো ড্রোন, এতগুলো ব্যালিস্টিক মিসাইল দিয়েও যে একজন মারা গেল না, এটা তো একটা মানে সাংঘাতিক এফিসিয়েন্সির ব্যাপার, এটা তো অস্বীকার করলে চলবে না। তো সেই জায়গায় যদি আমরা নজর দেই, তাহলে বোঝাই যাচ্ছে যে একটা পরিবর্তন হয়েছে। এবং এখন খবর আসছে, যেটা একেবারে নতুন খবর আসছে, সেটা হলো যে এই বেশিরভাগ যেগুলো ভূপাতিত হয়েছে সেগুলো কিন্তু যতটা ইসরায়েল করেছে তার চেয়ে বেশি আমেরিকা করেছে। অন্য কথায় এই যে থামাতে পেরেছে, এর সাথে আমেরিকা তার টেকনোলজি জড়িত ছিল, এখানে ইসরায়েল ছিল না। এখন আমেরিকা যদি সাথে না থাকে, এবং আপাতত জো বাইডেন বলছে, যদিও বিশ্বাস করা খুবই কঠিন আমেরিকার লিডারদের এখন যেই অবস্থা দাঁড়িয়েছে, কিন্তু আপাতত যেহেতু 6 মাসের মধ্যে ইলেকশন হচ্ছে, মাত্র 6 মাস বাকি আছে কিন্তু নির্বাচন, আমেরিকার নির্বাচন, সে জায়গায় জো বাইডেন ডেমোক্র্যাটদের যে অবস্থা এই জেনোসাইডের কারণে, সেখানে এই ধরনের একটা বড় একটা যুদ্ধের মধ্যে সে যাবে না, কারণ একটা বড় আকারে অর্থনৈতিক প্রেশার পড়বে। কারণ সে কিন্তু মোটামুটি সামলিয়ে এনেছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উপরে যে ইম্প্যাক্ট, সেটার থেকেও একটু একটা মোটামুটি সামলিয়েছে এবং একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে। তো এই 6 মাসের মধ্যে আমি মনে করি না যে কোনোভাবেই যুদ্ধের মধ্যে যাবে। এখন আদৌ জো বাইডেন থাকবে কিনা ক্ষমতায়, সেটা একটা বড়। সেই জায়গায় বলছিলাম ডোনাল্ড ট্রাম্প কি করবে, এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু ভেরি আনপ্রেডিক্টেবল, সে দুদিকেই যেতে পারে, সেই জায়গায় হলো ভয়। সেখানে ইসরায়েলেরও কিন্তু একটা বিশাল ভয় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো সন্দেহ নেই উল্টোটাও করতে পারে, আবার একেবারে উল্টোটাও করতে পারে। তো সেই অবস্থায় জো বাইডেনও আমার মনে হয় আপাতত কোনো কাঠামোর মধ্যে যাবে না। তবে এটা কোনো সন্দেহ নেই, যেটা পশ্চিমা যারা সামরিক এক্সপার্টস বলছে, যে এখানে ইরান একটা ডেটারেন্স অ্যাচিভ করেছে, এবং সেই ডেটারেন্সে যদি আমরা তাকাই, তাহলে স্বাভাবিকভাবে ইরানের দিকেই ক্রেডিটটা চলে যায়। স্যার, আরেকটু যুক্ত করি, সেটি হলো যে মানে এই পুরো বিষয়টার মধ্যে আসলে রাশিয়ার ভূমিকাটা কি? মানে অনেক গণমাধ্যমে আমরা এমনটাও পড়ছি, মানে আমরা শুনছি যে কার হাওয়ায় উঠছে ইরান, এমনটা বলা হচ্ছে। রাশিয়ার ভূমিকাটা কি স্যার? এটা ভালো প্রশ্ন, কারণ যে কোনো বড় আকারে, যদিও এইবার যে অ্যাটাকটা করেছে, এই যে 3 টেকনোলজির মাধ্যমে ড্রোন, তারপরে ক্রুজ মিসাইল, তারপরে ব্যালিস্টিক মিসাইল, এগুলো পুরোপুরি 100% মানে ইরানিয়ান সায়েন্টিস্টদের করা, মানে ইরানের, এবং যেই কারণে ইসরায়েল 6জন ইরানি সায়েন্টিস্টদের কিন্তু মেরেছে, মনে রাখতে হবে। মানে ইরানেরও কিন্তু রীতিমতো তার একটা ডোমেস্টিক প্রেশার ছিল কিছু একটা করার। তো সেই জায়গায় রাশিয়া আমি মনে করি আর একটা বাড়তি প্রভাব ফেলতে পারবে যদি আমেরিকা যদি জড়িত হয়ে যায়। এবং শুধু রাশিয়া না, এখানে চীনকেও আবার আমার মনে হয় ইকুয়েশনে রাখা দরকার, যার জন্য যেই কাঠামোটা ইরান একাই এই ডেটারেন্সটা তৈরি করতে পেরেছে, সেটা যদি ভাঙতে চায় ইসরায়েল কোনো একটা ঘটনা ঘটিয়ে, তাহলে যেই বড় আকারে পাল্টা আক্রমণ হবে, সেটা আমি মনে করি ইসরায়েলের রাষ্ট্র যেভাবে হয়েছে সেটাকে রাখাই সমস্যা হবে। তো আমার মনে হয় দেখা দরকার যে নেতানিয়াহু কদিন থাকে, কারণ তার উপর প্রচণ্ড প্রেশার অলরেডি ইসরায়েলের ভিতরে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে, তার অপসারণ চাচ্ছে। এবং আমরা এটাও ভালো করে জানি যে তিনি বড় একটা কেসের মধ্যেও আছেন, করাপশনের কেসে, যেই মুহূর্তে
প্রাইভেট সিটিজেন হয়ে যাবে, তখনই ইসরায়েলি কোর্ট কিন্তু বাধ্য হবে তাকে জেলে নিতে। তো সব মিলে স্যার আমি সব মিলে আরেকটা দেখা দরকার ইসরায়েলের জনগণকেও। সরি, অবশ্যই না, আমি একটু যুক্ত করতে চেয়েছিলাম আসলে স্যার, মানে এই প্রশ্নটি একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। আমি যেটি ডক্টর আমিনা মহসিনাও বলছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার মাধ্যমে ফিলিস্তিনে গত মানে সেই বিশাল যুদ্ধের ফলে, মানে হামলার ফলে যে গণহত্যা, 33,000-এরও বেশি মানুষ নির্বিচারে হত্যা, আসলে সেটি থেকে সাময়িকভাবে কিছুটা হলেও দৃষ্টি অন্যদিকে ফেরাতে সক্ষম হয়েছে ইসরায়েল। কোনোভাবে আসলে সহানুভূতির মানে জায়গাতে ইসরায়েল পৌঁছাতে পারে কিনা, যে গণহত্যা গাজায় চলেছে। আপনার মতামত দিয়ে আমি আসলে একটা বিরতিতে যেতে চাই, তার আগে আপনার মতামত জেনে নিতে চাই ডক্টর ইমতিয়াজ আহমেদ। না, আমার মনে হয় না, কারণ পাবলিক ওপিনিয়ন আমরা যেভাবে অন্য মাধ্যমে পাচ্ছি, এখানে মনে রাখতে হবে যে মেইন স্ট্রিম মিডিয়া, এবং এখানে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াও ওই একই দায়িত্ব পালন করছে পশ্চিমা মিডিয়ার সাথে, যেহেতু তার সম্পর্ক, এবং এখানকার মিডিয়া হাউসের, এটা মাইনুল আমার চেয়ে আরো ভালো জানবে, অনেকেরই এক পা বা দুই পা পশ্চিমা দেশে। তো সেই জায়গায় তারাও খুব কম খবরগুলো দিচ্ছে, কিন্তু আমাদের যেই কানেকশন বা কন্ট্যাক্টস, সেখানে দেখা যাচ্ছে না বড় আকারে পাবলিক ওপিনিয়ন। কিন্তু যেহেতু ওই যে বললাম একজনও মারা যায়নি, এই যে বিষয়টা কিন্তু একটা প্রচণ্ড কাজে দিয়েছে ইরানে। আজকে যদি একটা সিভিলিয়ান ডেথ হতো এবং বড় আকারেই যদি ধ্বংস হতো ইসরায়েলের ব্যাপারে, তাহলে হয়তো অন্য মুড হতো, কিন্তু একজনও মারা যায়নি এত কিছু মিসাইলের পরে। সেটা যদি আমরা যদি দেখি, তাহলে বোঝা যাচ্ছে না পাবলিক ওপিনিয়ন বড় আকারে পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। তো আমার মনে হয় যে যেটা চেষ্টা করছে সবাই, ইসরায়েল যেন পাল্টা আক্রমণ না করে, কিন্তু সমস্যা একটাই আছে, সেটা হলো নেতানিয়াহুর যদি ক্ষমতায় থাকতে হয়, বা নেতানিয়াহু সরকারের যদি ক্ষমতায় থাকতে হয়, তাহলে তাকে কিছু একটা করতে হবে। যদি কিছু করতে না পারে, তাহলে তো আমি মনে করি যে তাকে সরে যেতেই হবে। এখন সেটা দেখা দরকার, সেটা এই 6 মাসের ভিতরে হবে না নির্বাচন পর্যন্ত, আমেরিকার নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, সেটাই হলো এখন প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই ফাঁকে একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পরে এসে অবশ্যই আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। অশান্ত আরব বিশ্ব নিয়ে কথা বলছিলাম এবং কোন পথে মধ্যপ্রাচ্যের রাজনীতি, বিষয়টি ছিল এমন। আমি চলে আসতে চাই আলোচনায়। ডক্টর আমিনা মহসিন এবং মাইনুল আলম স্টুডিওতে আমার সাথে যুক্ত আছেন। আমি আলোচনায় ফিরতে চাই। ডক্টর আমিনা মহসিন স্যারের কথাও শুনছিলাম, ডক্টর ইমতিয়াজ আহমেদ ছিলেন আমাদের সাথে। তিনি বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন, পর্যালোচনা করেছেন। আপনার পর্যালোচনাটিও জানতে চাই, এবং সেই সাথে এই যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমরা মানে যদি বলতে চাই যে যুক্তরাষ্ট্র নাকি ইরান, মানে কার প্রভাবটা বেশি, আপনার বিশ্লেষণ কি বলে? না দেখুন, আপনি মধ্যপ্রাচ্যের যদি আমরা রাজনীতি দেখি, মানে এখন না, মানে ঠিক স্নায়ুযুদ্ধের সময় যে ধরনের প্রভাবটা আসতো, এখনকার বিশ্বটা কিন্তু অনেক পরিবর্তিত হয়ে গেছে। মানে যেটা মাইনুল বলার চেষ্টা করেছিল, কনভেনশনাল ফোর্স, মানে আপনি কি দিয়ে আপনি যুদ্ধ করছেন, সেটা একটা বড় ব্যাপার আছে। এবং আপনি দেখেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আপনি যদি রাষ্ট্রগুলোকে দেখি, ইরান কিন্তু একটা বিরাট ফোর্স। এখানে ধরেন সৌদি আরব কেউ যদি আমরা দেখি, ইরান কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ করে। হ্যাঁ, এবং ইরানের পজিশনসগুলো, আমি শিয়া সুন্নি সেই ডিভাইডের মধ্যে নাই গেলাম, কিন্তু ইরান ইজ আ ফোর্স টু বি রেকন উইথ। আবার আমরা যদি জর্ডান দেখি, ইজিপ্ট দেখি, মানে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র আছে যারা একেবারেই আমেরিকার সাথে তারা যুক্ত আছে, এবং তারা ইসরায়েলকেও স্বীকৃতি দিয়েছে। সো এটাও আমরা জানি। কিন্তু সেই জায়গাটাতে আমার মানে এখানে ইনফ্লুয়েন্সের কথা না, এখানে হলো কি প্যালেস্টিনের ইস্যুটা। তো এই প্যালেস্টিনের ইস্যুটাতে এমন একটা ইস্যু যেখানে মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্রই কিন্তু এটাকে ঠিক অগ্রাহ্য করতে পারবে না, বিকজ এখানে কিছু ধরেন একটা বিরাট মুসলিম সেন্টিমেন্টস কিন্তু জড়িত আছে। অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট একটা বিরাট মানে যেটা জেনোসাইড হচ্ছে,
গাজাতে যে জেনোসাইডটা হচ্ছে। সো এই জায়গাটাতে এখন আমাদের দেখার যে বিষয়টা থাকবে, ঠিক ইনফ্লুয়েন্স দিয়ে কেউ কিছু করতে পারবে কি করবে না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। মানে ইস্যু হলো যে কোন পক্ষটা মানে এখানে ধরেন জেনোসাইডের পক্ষে আছে, এবং এটা তো জেনোসাইড, এটা তো ধরেন এখন স্বীকৃত, ইট ইজ আ জেনোসাইড যেটা হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল জায়গা, যে তারা বারবার বলছে তারা ইসরায়েল হ্যাজ আ রাইট টু সেলফ ডিফেন্স, এই কথাটা বলছে, কিন্তু আবার ধরেন যে জিনিসটা ওখানে হচ্ছে সেটা তো তাদের জনগণ সেটা সমর্থন করছে না। পশ্চিমা বিশ্বের জনগণও দেখেন, এখানে আমাদের রাষ্ট্র এবং সমাজ এবং জনগণের মধ্যে কিন্তু একটা তফাৎ আনতে হবে, মানে এই লাইনগুলো টানতে হবে। সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে একটা প্রতিবাদগুলো আসছে। এবং ইভেন যেটা ডক্টর ইমতিয়াজও বলছিলেন, ইসরায়েলের ভেতরেও আমরা দেখছি সাধারণ জনগণ কিন্তু এই জেনোসাইডে বেরোতে দাঁড়াচ্ছে। এবং নেতানিয়াহুর যদি আমরা দেখি, তার পপুলারিটি কিন্তু ভীষণভাবে কমে গেছে। সো এরকম একটা সময় মানে আমাকে দেখতে হবে, ইস্যু বেসড আমাকে যেতে হবে, কোন ইস্যুতে আমি কতটা ইনফ্লুয়েন্স করতে পারবো, দ্যাট ইজ দ্য পয়েন্ট ওভার হিয়ার। হ্যাঁ, পাওয়ার ডাইনামিক্স কিন্তু সেভাবে এখানে কাজ করছে যে কোন ইস্যু। সো এইখানে যে ইস্যুটা আসছে সেটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। দ্যাট ইজ একটা, প্রথম আমাকে ধরতে হবে একটা গণহত্যা হচ্ছে। দ্বিতীয় হলো ইরানের সেই ক্যাপাবিলিটি, ডিফারেন্স মানে কি, মানে সেই ধরনের আমার শক্তি আছে। আমি এখানে যারা দেখছেন দর্শকদের জন্য একটু বুঝিয়ে এটা বলার চেষ্টা করছি, দ্যাট আমার সেই শক্তি আছে যে আমাকে যদি অ্যাটাক করা হয় সেটাকে আমি প্রতিহত করতে পারবো, বিরাটভাবে করতে পারবো। আপনাকে এটাও মাথায় রাখতে হবে কিন্তু ইরানের কিন্তু সেই নিউক্লিয়ার পাওয়ারও আছে। সো আপনি একটা, এবং নিউক্লিয়ার পাওয়ার যেখানে থাকে সেখানেই কিন্তু ডিফারেন্সের ব্যাপারগুলো এসে যায়, এবং সেখানেই কিন্তু ভয়ের ব্যাপারটা থাকে, একটা বিরাট ভয়ের ব্যাপারটা থাকে। তৃতীয় যদি আমরা দেখি স্ট্র্যাটেজিক লোকেশন ইরানের, সেখানে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ যেটাকে আমরা হরমুজ প্রণালী বলে থাকি, সেটা কিন্তু একটা বিরাট চোক পয়েন্ট। সেখান থেকে বিশ্বের অনেক মানে ধরেন তেল, তারপরে ট্রেড যেটা, সেগুলো ইট ইজ ক্যারিড আউট থ্রু দোজ। এখন সেরকম, এবং বিশ্বের মাইনুল বোধহয় সংখ্যাটা আমার চাইতে ভালো বলতে পারবে, যে বেশিরভাগ ট্রেডই কিন্তু সি রুটসগুলো দিয়ে হয়। ইরান যদি সেটাকে বন্ধ করে দেয় তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বিরাট প্রবলেম। আপনি যে প্রথমে একটা প্রশ্ন তুলেছিলেন ইকোনমিক, অর্থনীতির ব্যাপারটা, সেটা তো একটা বিরাট, পৃথিবীর একটা টালমাটোলের মধ্যে চলে যাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই দায়ভারকে নিজের উপরে নেবে, যে সেইটা একটা বড় জায়গা থাকবে। এবং অলরেডি তো ধরেন এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার না, ওয়ার্ল্ড ওপিনিয়নও তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমেনা মহসিন। আমি একটু চলে যেতে চাই মাইনুল আলম। মাইনুল ভাই, আপনার কাছে একটি প্রশ্ন তো রেখেছিলাম যে অর্থনীতির ওপর কি ধরনের প্রভাব পড়ে। ডক্টর আমেনা মহসিন কিছুটা বলেছেন, আপনার কাছে সংক্ষেপে কিছুটা শুনে যেতে চাই প্লিজ। অর্থনৈতিক প্রভাব অবশ্যই যেটা আপনি বলছেন, আপনি নিশ্চয়ই একটা সংবাদ গত কয়েকদিন লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে ইরানের একটা বক্তব্য, সেটা হুমকিমূলক বক্তব্য, হরমুজ প্রণালী ওরা বন্ধ করে দেবে। এখানে একটি কন্টেইনারবাহী জাহাজ আটকে রেখেছিল। এরপর ইরানের যেই নিয়ন্ত্রণ, ইরান ওমানের মধ্যে যে সংযোগকারী 35 কিলোমিটারের 35 কিলোমিটারের এই ওয়াটার ক্যানেল, ওয়াটার ওয়েটা, এই যে হরমুজ প্রণালী যেটা, এটা কি, এটা খুবই ইকোনমিক্যালি গুরুত্বপূর্ণ। এখানে এই রুট দিয়ে পূর্ব থেকে পশ্চিম, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 35 থেকে 40% জ্বালানি তেলের পরিবহন এবং চলাচলের পথ এটা। এখানে যদি বন্ধ করে দেয় তাহলে এর প্রভাবটা কোথায় পড়ছে? এখানে আরও পণ্য যদি মনে করেন যারা পরিবহন করে, মেনলি এনার্জি রুট, এটা এনার্জি ট্রান্সপোর্টেশন, অন্যান্য কমোডিটি যায়, তখন কি হবে? এক হিসাবে আইএমএফ বলেছে গ্লোবালি পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পণ্যের দাম 15 থেকে 20% বেড়ে যাবে। এই 2 দিন আগের এটার তথ্য। এবং এটা যদি হয়
তাহলে এর প্রভাব এবং এর সাইড ইফেক্ট, সাইক্লিক আর চেইন ইফেক্ট কোথায় গিয়ে পড়বে। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, গত একদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে একটি আলোচনা করেছেন এবং কিছু নির্দেশনা দিয়েছেন যে সবাই সতর্ক থাকা এবং এই যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কী করণীয়, আমাদের অর্থনীতি এফেক্ট, আমদানি রপ্তানি যদি নিবিড়ভাবে চলে ব্যবস্থা নেওয়া। আমাদের মতো দেশগুলোর কি হবে? পৃথিবীর সব দেশই ইফেক্টেড হবে, যেহেতু পণ্য পরিবহন যাতায়াতের উপর সম্পূর্ণভাবে আমরা বিশ্ব বাণিজ্য নির্ভরশীল। আমরা যে রপ্তানি করি, রপ্তানি পণ্য নির্দিষ্ট জায়গায় যেতে সময় লাগবে, ওই রুট পরিবর্তন করে ঘুরে ঘুরে বিভিন্ন গন্তব্যে যেতে সময় লাগবে, সেখানে বিলম্ব হবে। আবার আমরা যখন এই রপ্তানি পণ্য যখন উৎপাদন করব, তৈরি করব, তার আগে আমরা আমদানি করতে হবে এর আর কাঁচামাল, তখন এটা আবার দাম বেড়ে এখানে চলে আনতে হবে। এই তো সব মিলে যে পণ্যের দাম বাড়বে, সামগ্রী, খাদ্য সামগ্রী, পণ্য সামগ্রী সব কিছুর দাম বাড়বে, যেগুলো আমরা ইম্পোর্ট করি, আমদানি নির্ভর। রপ্তানির দামও বাড়বে না, রপ্তানি পরিবহন খরচ বেড়ে যাবে। খরচ যখন বেড়ে যাবে, অর্ডার তখন সেই পরিমাণে থাকবে না, কমে যাবে, কারণ চাহিদা কমিয়ে দেওয়া হবে। এর মধ্যেই আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই অনেকখানি সেই প্রভাবটা দেখেছি। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসলে শেষ করতে হবে মাইনুল ভাই আমাকে, আপনাকে এবং অধ্যাপক ডক্টর আমিরা মহসিন, এবং জুমে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর দর্শক, এই ছিল আজকের জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।